বিসমুল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রশিক্ষণার্থী ভাই বোনেরা, আজকে আমরা পরীক্ষার নৈবিত্তিক বিষয় আলোচনা করব, অর্থাৎ কি কি নৈবিত্তিক আসার মতন আমাদের পঠিত বিষয়সমূহ থেকে সেই বিষয়গুলো নিয়ে আজকে হাইলাইটস আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব 25 নম্বরের যুব কার্যক্রম অংশ থেকে। তো যুব কার্যক্রমের অংশটির প্রথমেই কথা আসে যে যুব কারা। যুব হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে 18 বছর থেকে 35 বছর পর্যন্ত বয়সী পুরুষ এবং নারীকে যুব বলা হয়। তো যুব কার্যক্রম, যুবদের যে কি কার্যক্রম থাকে, তো যুবদের বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে। যুবরা পারে একটা দেশকে পরিবর্তন করতে। যুব যে সময়টা, সেই সময়টা হচ্ছে আমাদের সমগ্র জীবনের জন্য একটা গোল্ডেন এজ, অর্থাৎ স্বর্ণ যুগ বলা যেতে পারে। এটা দিয়ে আমাদের জীবনের লক্ষ্য আমরা নির্ধারণ করে থাকি। এই বয়সটাতেই আমাদের শারীরিক সক্ষমতা, বুদ্ধিমত্তা এবং সমস্ত কিছু বাঁধ ভাঙা শক্তি আমাদের মধ্যে বিরাজমান। পরবর্তী বিষয়টি আসে যুব কার্যক্রমের টপিকসের মধ্যে প্রথম অংশ আসে কৈশোর। তো কৈশোর কারা, কৈশোর বলতে কি বুঝি, আমরা একটু বিস্তারিত দেখে আসি। যে কৈশোর শব্দের ইংরেজি হচ্ছে অ্যাডোলেসেন্স। কৈশোর হচ্ছেন ওই সকল নারী ও পুরুষ যাদের এজ 13 থেকে 19 বছর পর্যন্ত। কৈশোর হচ্ছে 13 থেকে 19 বছর, তবে এটা বিভিন্ন দেশ ভেদে ভ্যারি করে। এখানে হেলথ অর্গানাইজেশন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক একটা সংজ্ঞা প্রদত্ত হয়েছে যে অ্যাডোলেসেন্স ইজ দ্য ফেজ অফ লাইফ বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। From ages 10 to 19, it is a unique stage of human development and an important time for laying the foundations of good health. অর্থাৎ অ্যাডোলেসেন্স একটা ধাপ, ফেজ অর্থ ধাপ, অফ দ্য বিটুইন চাইল্ডহুড, শিশু, অর্থাৎ বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন ব্যবহার করা হয়। বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, অর্থাৎ শিশু এবং বয়স্ক, এই দুইটার মাঝের যে অংশটা, সেটাকে অ্যাডোলেসেন্স বলা হয়ে থাকে। ফ্রম এইজেস 10 to 19, অর্থাৎ 10 থেকে 19 বছর পর্যন্ত। এটা কে দিয়েছেন? হো দিয়েছেন এই মতটা। ইট ইজ এ ইউনিক স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট, এটা হচ্ছে একটি একক ধাপ মানব উন্নয়নের, অ্যান্ড এবং অ্যান ইম্পর্ট্যান্ট টাইম ফর লেইং দ্য ফাউন্ডেশনস অফ গুড হেলথ, একটা গুরুত্বপূর্ণ সময় যেটা নিহিত আছে যে মানুষের সুস্বাস্থ্যের মধ্যে। অর্থাৎ এই যৌবনের যে বয়সটা, যুবদের যে বয়সটা, কিশোরদের যে বয়সটা, এই বয়সটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ অবস্থান নিহিত আছে। আমি আগেই বলেছি যে এই বয়সটার মধ্যে আমরা বিভিন্ন শক্তি পাই, আমাদের শরীরের সক্ষমতা, মেধার সক্ষমতা, কাজ করার সক্ষমতা। এই বয়সটা যখন আমরা যখন অ্যাডাল্টহুডের মধ্যে চলে যাব, তখন কিন্তু এই সক্ষমতাটার ক্ষয়িঞ্চ অবস্থা হবে, অর্থাৎ ধীরে ধীরে কমতে থাকবে। তো কৈশোরের যৌন নিপীড়ন, কৈশোরে যৌন নিপীড়ন বলতে কি বোঝো? প্রথমেই এখান থেকে নৈবিত্তিক আসার মতো যে কৈশোর কাদেরকে বলা হয়, বা কৈশোরের বয়স সীমা কত? কৈশোরের বয়স সীমা হচ্ছে 13 থেকে 19, WHO-এর মতে 10 থেকে 19।
13 থেকে 19, আর WH এর মতে 13 থেকে 19, 10 থেকে 19। আমি আবার একটু রিভিউ করে দিই বিষয়টা। The age range teenagers is generally considered to be 13 to 19 years old. However, যাই হোক, the definition of adolescence can vary, and some sources may consider the period of a border. Okay, World Health Organization defines adolescence as ages 10 to 19. অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে 10 থেকে 19 বছরের মধ্যে যারা থাকবে এরা হচ্ছে অ্যাডোলেসেন্স, কৈশোর। Other experts may expand the definition of ages 21 or even later. অন্যান্য দক্ষ যারা রয়েছেন এক্সপার্ট, এরা কি করেছে, এরা বলেছে যে না 10 থেকে 19 না, 10 থেকে 21। Brain development, some believe adolescence should continue until the mid to late 20th century when the brain finishes developing. আচ্ছা, যাই হোক, আমরা এত মতভেদের মধ্যে যাচ্ছি না। আমরা বলবো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন সাধারণত ধরা হয় 13 থেকে 19, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19। ওকে, যৌন নিপীড়নের প্রথমে আসে যে যৌন নিপীড়নের শিকার হয় কারা। যৌন নিপীড়নের শিকার পুরুষ এবং নারী উভয় হতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যৌন নিপীড়নের শিকার তুলনামূলক বেশি হয় কারা, মেয়েরা। তৃতীয় নম্বর নৈবিত্তিক আসে যে যৌন নিপীড়ন কি। যৌন নিপীড়ন হচ্ছে অস্বস্তিকর ছোঁয়া, অস্বস্তিকর ছোঁয়া। তৃতীয় নম্বর প্রশ্ন হতে পারে যে যৌন নিপীড়ন কোথায় হতে পারে। যৌন নিপীড়ন সকল ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে, সেটা সমস্ত ক্ষেত্রেই হতে পারে। যা অস্বস্তিকর আচরণ, কথাবার্তা, সেটাই হচ্ছে যৌন নিপীড়ন। যৌন নিপীড়ন কোন ধরনের অপরাধ? যৌন নিপীড়ন মারাত্মক আইনত দণ্ডনীয় অপরাধ। শিশু, কম বয়সী ছেলে বা মেয়ে যৌন নিপীড়নের মুখোমুখি হতে পারে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে শিশুরা কি যৌন নিপীড়নের শিকার হয়, অথবা শিশুরা কাদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়? শিশুরা নিকট আত্মীয়দের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়। আমি আরেকটু সুন্দর করে শেখানোর জন্য লাইনগুলো বলবো, লাইনগুলো থেকে কোট করে নৈবিত্তিকগুলো উল্লেখ করব। নারী পুরুষ যে কেউ যে কোনো সময় যৌন নিপীড়নের শিকার হতে পারে, তবে শিশু, কম বয়সী ছেলে বা মেয়ে এই অবস্থার মুখোমুখি হতে হয়। দেখা গেছে পরিচিত লোকজন, প্রতিবেশী, আত্মীয় স্বজনেরাই যৌন নিপীড়ন করে থাকে। তাহলে এখান থেকে একটি আসার মতন প্রশ্ন যে শিশুদেরকে কারা যৌন নিপীড়ন করে থাকে? শিশুদেরকে পরিচিত লোকজন, প্রতিবেশী, আত্মীয় স্বজনেরাই যৌন নিপীড়ন করে থাকে। সাধারণত যৌন নিপীড়নকারীরা শিশু ও কম বয়সী ছেলে মেয়েদেরকে ভয়, প্রলোভন, চাপ বা হুমকি দিয়ে এ ধরনের ঘটনা কাউকে না বলার জন্য। তাহলে প্রশ্ন হতে পারে শিশু ও কম বয়সীদেরকে যৌন নিপীড়করা কি দেখায়? তারা ভয় দেখায়, প্রলোভন দেখায়, হুমকি ও চাপ দেয় এ ধরনের ঘটনা কাউকে না বলার জন্য। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে নিপীড়করা শিশুদেরকে কি কারণে হুমকি দেয়, চাপ দেয় বা প্রলোভন দেখায়, কিন্তু এরকম ঘটনা হলে চুপচাপ থেকে বা ভয় না পেয়ে অভিভাবক বা কাউকে
বলা উচিত এবং সেই সাথে সমবয়সী ও পরিচিতদেরকে তার সমস্যা বলে দেওয়া উচিত, যেন তারা তার সমস্যার সমাধান বা পরামর্শ দিতে পারে। তাহলে প্রশ্ন হতে পারে যে অভিভাবকেরা নিপীড়িত শিশু, নারী ও পুরুষদেরকে কিভাবে সাহায্য করতে পারে, তারা এই সমস্যার সমাধান করতে পারে এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য পরামর্শ দিতে পারে। কিভাবে নিজেকে যৌন নিপীড়ন থেকে রক্ষা করবে, এইটাই একটা প্রশ্ন হতে পারে যে কিভাবে নিজেকে যৌন নিপীড়ন থেকে রক্ষা করতে পারে। 1 নম্বর, আগ বাড়িয়ে কেউ বেশি আপন ভাব দেখালে, সাহায্য বা উপকার করতে আসলে ভেবে চিন্তে তা গ্রহণ করবে। এখান থেকে একটা অপশন বের করা যায় যে আগ বাড়িয়ে সাহায্য করতে আসলে তা ফিরিয়ে দেওয়া। কাউকে ভালো লাগলে চট করে তার সাথে ভাব জমিয়ে ফেলবে না। হঠাৎ পরিচিত ব্যক্তিদের সাথে ভাবনা জমানো। একা একা চলাফেরা না করে যতদূর সম্ভব দল বেঁধে চলাফেরা করবে। এখান থেকে একটা নৈমিত্তিক আসার মতো যে দল বেঁধে চলার উপকারিতা কী। দল বেঁধে চলার উপকারিতা হচ্ছে নিজেকে যৌন নিপীড়ন থেকে রক্ষা করা। অচেনা কোনো নারী বা পুরুষের সাথে চলাফেরা করবে না। 2 নম্বর পয়েন্ট, কারো আচরণে কোনো অস্বস্তিকর মনে হলে তার সামনে একা যাবে না। প্রশ্ন হতে পারে কখন কারো সামনে একা যাবে না। তার আচরণে অস্বস্তিকর মনে হলে, তার আচরণ ভালো লাগলে, বিভিন্নভাবে অপশন এখানে কিন্তু সেট করা যায়। অচেনা কোনো নারী বা পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে যৌন নিপীড়নকারীর কথা জানিয়ে দিতে হবে, যাতে সবাই তার কাছ থেকে সাবধান থাকে। প্রশ্ন হতে পারে পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদেরকে যৌন নিপীড়নের কথা কেন জানাতে হবে? কোন লোকের কাছ থেকে, বিশেষ করে শারীরিক ঘনিষ্ঠতা থেকে সাবধান থাকবে। কোন লোকের কাছ থেকে, বিশেষ করে শারীরিক ঘনিষ্ঠতা থেকে সাবধান থাকবে। 4 নম্বর পয়েন্টটি হলো কোনো দ্বিধা, প্রশ্ন বা সমস্যা দেখা দিলে মা বাবার সাথে খোলাখুলি আলোচনা করবে। প্রশ্ন হতে পারে যে কোন বিষয়টি মা বাবার সাথে খোলামেলা আলোচনা করা উচিত। 1 নম্বরে যৌন নিপীড়নের কথা খোলামেলা আলোচনা করা উচিত। কেউ যৌন নিপীড়ন করলে বা এই অবস্থার মুখোমুখি হলে সাথে সাথে অবশ্যই তা অভিভাবককে জানাতে হবে। আমাদের 2 নম্বর টপিকস হচ্ছে জেন্ডার সমতা। তাহলে প্রশ্ন এখান থেকে 1 নম্বরে হতে পারে জেন্ডার শব্দের অর্থ কী? লিঙ্গ, নিদর্শন, চিহ্ন, সংকেত, ক্ষত। জেন্ডার সমতা বলতে কি বোঝায়? জেন্ডার সমতা বলতে নারী পুরুষ সমমর্যাদা। নারী পুরুষ সমমর্যাদা, অর্থাৎ এখানে বলা যেতে পারে এরকম যে নারী পুরুষ অধিকারের দিক দিয়ে সমান। যে কোনো আচরণে কোনো অস্বস্তিকর মনে হলে তার সামনে একা যাবে না বা থাকবে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন লোকের কাছ থেকে বিশেষ করে শারীরিক ঘনিষ্ঠতা থেকে সাবধান থাকবে। কোনো দ্বিধা, প্রশ্ন বা সমস্যা দেখা দিলে বা মা বাবার সাথে খোলাখুলি আচরণ করবে। আচ্ছা, জেন্ডার সমতা, আমরা এখান থেকে বেশ কয়েকটি পয়েন্ট আলোচনা করছিলাম যে জেন্ডার সমতা কি।
তো এই উদ্দেশ্য সামনে রেখেই 8ই মার্চ 1997 তারিখে নারী উন্নয়ন নীতি ঘোষণা করা হয়। এই নীতির মূল উদ্দেশ্য, আচ্ছা, নারী উন্নয়ন নীতি কত সালে কত তারিখে ঘোষণা করা হয়? আমি আমার পূর্বের ভিডিওতেও বলেছি যে এই নারী উন্নয়ন নীতিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষা আসার মতন বিষয়। নারী উন্নয়ন নীতিটি 8ই মার্চ 1997 তারিখ, মনে রাখতে হবে 8ই মার্চ 1997 তারিখে নারী উন্নয়ন নীতি ঘোষণা করা হয়। এই নীতির মূল উদ্দেশ্য 11টি। এই নীতির মূল উদ্দেশ্য কয়টি? 11টি। 1 নম্বর, জীবনের সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। 1 নম্বর, জীবনের সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। নারী উন্নয়নের নীতিমালার প্রথম নীতি, জীবনের সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। 2 নম্বরে বলা হয়েছে নারী মানবাধিকার নিশ্চিত ও প্রতিষ্ঠা করা। নারী মানবাধিকার নিশ্চিত ও প্রতিষ্ঠা করা। 3 নম্বরে নারীকে মানব সম্পদ হিসেবে তৈরি করা। নারীকে মানব সম্পদ হিসেবে তৈরি করা। 4 নম্বর, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবদান স্বীকৃতি দান। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবদানে স্বীকৃতি দান। 5 নম্বর, নারীদের দারিদ্র্য দূর করা। নারীদের দারিদ্র্য দূর করা। 6 নম্বর, প্রশাসন, রাজনৈতিক, শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য যাবতীয় আর্থসামাজিক ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করা। 7 নম্বর, নারী ও কন্যা শিশুদের বিরুদ্ধে সকল প্রকার নির্যাতন দূর করা। নারী ও কন্যা শিশুদের বিরুদ্ধে সকল প্রকার নির্যাতন দূর করা। 8 নম্বর, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন করা। 9 নম্বর, নারীর জন্য উপযুক্ত প্রযুক্তির ব্যবস্থা ও উন্নয়ন করা। নারীর জন্য উপযুক্ত প্রযুক্তির ব্যবস্থা ও উন্নয়ন করা। 10 নম্বর, নারীর জন্য যথাযথ পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 10 নম্বর, নারীর জন্য যথাযথ পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 11 নম্বর, বিশেষ দুর্দশাগ্রস্ত নারীর, পঙ্গু, উপজাতি অন্যান্যর জন্য বিশেষ ধরনের ব্যবস্থা করা। গর্ভধারণ কি? গর্ভধারণ হচ্ছে নারী ও পুরুষের সহবাস বা যৌন মিলনের ফলে নারীর শরীরে মানব ভ্রূণের সৃষ্টি হওয়াকে গর্ভধারণ বলে। আমরা জানি যে 23 জোড়া ক্রোমোজোম শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে গ্যামেট সৃষ্টি করে, যাকে জাইগোট বা গ্যামেট সৃষ্টির মাধ্যমে গর্ভধারণ হয়। গর্ভধারণের লক্ষণসমূহ: 1 নম্বর, মাসিক বন্ধ হওয়া। 2 নম্বর, বমি বমি ভাব হওয়া। 3 নম্বর, মাথা ঘোরানো। 4 নম্বর, ঘন ঘন প্রসবের বেগ। 5 নম্বর, তলপেটের আকার বৃদ্ধি। 6 নম্বর, স্তনের পরিবর্তন। 7 নম্বর, পেটে বাচ্চা নড়াচড়া অনুভব করা। 8 নম্বর, কোষ্ঠকাঠিন্য ও বুক জ্বালাপোড়া করা। 9 নম্বর, খাওয়া দাওয়ায় অরুচি বা সমস্যা সৃষ্টি হওয়া ইত্যাদি। তাহলে প্রশ্ন হতে পারে, গর্ভধারণ কি? গর্ভধারণের লক্ষণসমূহ কয়টি? গর্ভধারণের লক্ষণসমূহ 9টি। গর্ভধারণের লক্ষণসমূহ
9টি। পরবর্তী টপিকস হচ্ছে বাল্যবিবাহ কি। বাল্যবিবাহ বলতে কি বোঝো? বাংলাদেশের বিবাহ আইন অনুযায়ী 18 বছরের কম বয়সী মেয়ে, বাংলাদেশের বিবাহ আইন অনুযায়ী 18 বছরের কম বয়সী মেয়ে 21 বছরের কম বয়সী ছেলেদের বিবাহকে বাল্যবিবাহ বলে। এদেশের প্রচলিত আইন অনুযায়ী বাল্যবিবাহ দেয়া, এতে সহায়তা করা। এদেশের প্রচলিত আইন অনুযায়ী বাল্যবিবাহ দেয়া, এতে সহায়তা করা বা প্ররোচনা দেয়া, বাল্যবিবাহের সাক্ষী হওয়া বা এরূপ বিয়ে রেজিস্ট্রি করা ইত্যাদি শাস্তিযোগ্য অপরাধ। তাহলে বাল্যবিবাহ দেওয়া কোন ধরনের অপরাধ? বাল্যবিবাহ দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য জেল জরিমানার ব্যবস্থা রয়েছে। তথাপি আমাদের দেশে বাল্যবিবাহের হার বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় খুব বেশি। প্রশ্ন হতে পারে যে আমাদের দেশে বাল্যবিবাহের ক্ষেত্রে কাদের তুলনা বেশি? ছেলেদের, মেয়েদের, শিশুদের, বয়স্কদের? মেয়েদের। বাল্যবিবাহের কারণসমূহ। বাল্যবিবাহের 6টি কারণ। বাল্যবিবাহের কয়টি কারণ? বাল্যবিবাহের 6টি কারণ। বাংলাদেশে বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। তাহলে প্রশ্ন হতে পারে বাংলাদেশে বাল্যবিবাহ কোন ধরনের ব্যাধি? বাংলাদেশে বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এর কারণ 1 নম্বরে আছে মেয়ে শিশুর প্রতি অবহেলা, 2 নম্বরে লেখা পড়ার সুযোগ কম বা দারিদ্রতা, 3 নম্বরে প্রচলিত সামাজিক প্রথা ও কুসংস্কার, 4 নম্বর বিবাহ আইন সম্পর্কে ধারণা না থাকা, 5 নম্বর কন্যাদায়গ্রস্ত পিতার দায়মুক্ততা, 6 নম্বর অল্প বয়সী মেয়েদের বিয়ে করার প্রবণতা। তাহলে বাল্যবিবাহের কারণসমূহ কয়টি? বাল্যবিবাহের কারণসমূহ হচ্ছে 6টি। মেয়ে শিশুর প্রতি অবহেলা, লেখাপড়ার সুযোগ কম ও দারিদ্রতা, প্রচলিত সামাজিক প্রথা ও কুসংস্কার, বিবাহ আইন সম্পর্কে ধারণা না থাকা, কন্যাদায়গ্রস্ত পিতার দায়মুক্ততা, অল্প বয়সী মেয়েদের বিয়ে করার প্রবণতা। বাল্যবিবাহ প্রতিরোধ কি করণীয়? বাল্যবিবাহ প্রতিরোধে কি করণীয়? আমাদের দেশে সকলেরই উচিত বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসা। এজন্য করণীয় হলো 1 নম্বরে সামাজিকভাবে বাল্যবিবাহে নিরুৎসাহ করা। সামাজিকভাবে বাল্যবিবাহে নিরুৎসাহিত করা। 2 নম্বরে বাল্যবিবাহের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা। 2 নম্বরে আছে বাল্যবিবাহের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা। 3 নম্বরে আছে বাল্যবিবাহ আইন ও এর শাস্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। 4 নম্বরে আছে বাল্যবিবাহ না পড়ানোর জন্য মৌলবীদের এবং নিকাহ রেজিস্ট্রারকে সচেতন করা। 5 নম্বর স্থানীয়ভাবে নজর সরকারি যুব সংগঠন মহিলা মেম্বার এর সমন্বয়ে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন মনিটরিং সেল গঠন করা। প্রশ্ন হতে পারে যে নারী নির্যাতন মনিটরিং সেল কখন গঠন করা উচিত? বাল্যবিবাহ রোধে। বাল্যবিবাহের খবর পেলে মনিটরিং সেলের লোকজন নিয়ে প্রতিরোধ করা। বাল্যবিবাহে ক্ষতিগ্রস্ত কিশোর কিশোরীদের সহায়তা করা। যুব উন্নয়ন বলতে কি বোঝো? আমাদের পরবর্তী টপিকস, যুব উন্নয়ন বলতে কি বোঝো? যুব উন্নয়ন অর্থাৎ যুবরাই যুবদের জন্য কাজ করবে। যুবদের দ্বারা উন্নয়ন অর্থাৎ যুবরা সমাজের জন্য কাজ করবে।
যুবদের জন্য উন্নয়ন অর্থাৎ সমাজের যুবদের জন্য কাজ করবে, এটি যুব উন্নয়ন। বিশ্বের বিভিন্ন দেশে যুবকদের বয়স, বিশ্বের বিভিন্ন দেশে যুবকদের বয়স, দেশ বাংলাদেশ, বাংলাদেশে যুবকদের বয়স 18 থেকে 35। ভারত, ভারতে 15 থেকে 34। মালয়েশিয়া 15 থেকে 40। সিঙ্গাপুর 15 থেকে 30। শ্রীলঙ্কা 15 থেকে 30। পাকিস্তান 18 থেকে 30। ব্রুনাই 15 থেকে 36। জাতিসংঘের মতে 15 থেকে 24। এখানে বাংলাদেশে 18 থেকে 35 বাপ, মানে বাংলাদেশ পাকিস্তান, বাপেরই হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান 18 থেকে 35, পাকিস্তানে হচ্ছে 18 থেকে 30। আর মালয়েশিয়া 15 থেকে 40, সিঙ্গাপুরে 15 থেকে 30, শ্রীলঙ্কা 15 থেকে 30, ব্রুনাই 15 থেকে 36, জাতিসংঘের মতে 15 থেকে 24। শিশ্রীমা, সিঙ্গাপুরে 15 থেকে 30, শ্রীলঙ্কা 15 থেকে 30, মালয়েশিয়া 15 থেকে 40, আর ভারতে 15 থেকে 34। তাহলে আমরা বলতে পারি এরকম করে সাজিয়ে যে বাপ বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশে 18 থেকে 35, পাকিস্তানে 18 থেকে 30। আবার ভারত, ব্রুনাই, মালয়েশিয়া, ভারত 15 থেকে 34, ব্রুনাই 15 থেকে 36, মালয়েশিয়া 15 থেকে 40। ভাব্রুমা। জাতিসংঘের মতে 15 থেকে 24। আর শ্রী যাকে বলা হয়, এরা হচ্ছে 15 থেকে 30, 15 থেকে 30। শ্রী সিঙ্গাপুর 15 থেকে 30, শ্রীলঙ্কা 15 থেকে 30। এখানে অনেকগুলো নৈবিত্তিক আসার মতো যে জাতিসংঘের মতে যুবকদের বয়স সীমা কত, 15 থেকে 24। তারপরে পাকিস্তানে আপনার হচ্ছে 18 থেকে 30, বাংলাদেশে 18 থেকে 35, ভারতে 15 থেকে 34, ব্রুনাইতে 15 থেকে 36, মালয়েশিয়া 15 থেকে 40, জাতিসংঘের মতে 15 থেকে 24। এরপরে আছে অল্প বয়সে গর্ভধারণের কারণ। অল্প বয়সে গর্ভধারণের কারণ হচ্ছে 6টি, গর্ভধারণের লক্ষণ হচ্ছে 9টি, গর্ভধারণের কারণ হচ্ছে 6টি, বাল্যবিবাহের কারণ হচ্ছে 6টি। অল্প বয়সে গর্ভধারণের কারণ 1 নম্বরে আছে গর্ভধারণ বা পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন না থাকা। এর কারণে বিয়ের পরপরই পেটে বাচ্চা চলে আসে। 2 নম্বর, পুরুষের বা গর্ভধারণ ক্ষমতা থাকার প্রমাণ করা, যাতে মানুষের সমালোচনা থেকে নিজেকে রক্ষা করা যায়। 3 নম্বর, তাড়াতাড়ি সন্তান নিয়ে বিয়ে টিকে থাকার প্রবণতা, সিকিউরিটি অফ মার্শিয়াল রিলেশনশিপ বা পারিবারিক বন্ধন সুন্দর হবে, এই ধরনের চিন্তা থেকে অনেকে বিয়ের পর তাড়াতাড়ি গর্ভধারণ করেন। 4 নম্বর, তাড়াতাড়ি বাবা মা ডাক শোনার আশায়। 5 নম্বর, বিয়ের পর তাড়াতাড়ি সন্তান নেওয়ার জন্য স্বামী
বাবা মার, দাদা দাদি, শ্বশুর শাশুড়ির চাপ এবং তাদের ইচ্ছা পূরণ। 6 নম্বর, বংশবৃদ্ধি বা বংশ রক্ষা করার জন্য অল্প বয়সে বাচ্চা নেওয়ার ব্যবস্থা করা। বাচ্চা স্বাস্থ্যবান হবে এই ভ্রান্ত ধারণা থেকেও কেউ কেউ অল্প বয়সে গর্ভধারণ করেন। প্রজনন স্বাস্থ্য কী? বর্তমান প্রজনন স্বাস্থ্য ধারণা মাতৃস্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ, তাই প্রজনন স্বাস্থ্য বিষয়টি মা ও বাবার জন্য প্রযোজ্য নয়। প্রজনন স্বাস্থ্য যে কোনো নারী পুরুষের জন্য প্রযোজ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রজনন স্বাস্থ্য বলতে শুধুমাত্র প্রজনন তন্ত্রের কার্য এবং প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত সামাজিক কল্যাণকর এবং পরিপূর্ণ সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজননকে বোঝায়। প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটি অবস্থাকে বোঝায়। প্রজনন স্বাস্থ্যের উপাদানসমূহ কি কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রজনন স্বাস্থ্যের উপাদানসমূহ হচ্ছে কৈশোর বয়সে প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, পরিবার পরিকল্পনা। প্রজনন স্বাস্থ্যের উপাদান এখানে 8টি। কৈশোর বয়সে প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, পরিবার পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ গর্ভপাত রোধ, বন্ধ্যাত্বের চিকিৎসা প্রতিরোধ, যৌন মিলনের মাধ্যমে যেসব রোগ এসটিডি, RT1, HIV, AIDS, এইডস বিস্তার লাভ করবে সেগুলোর সংক্রমণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। পুরুষের অংশগ্রহণ ও দারিদ্র্যপূর্ণ আচরণ। মৃত্যুর কারণসমূহ মূলত 3টি বিলম্বকে ও ডিলে মডেল মাতৃমৃত্যুর অন্যতম। 3 ডিলে মডেল মাতৃমৃত্যুর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এই 3টি বিলম্ব ও তার কারণ নিম্নে উপস্থাপন করা হলো। কিভাবে বিলম্ব বা দেরি হয় বা বিলম্বের কারণ। সিদ্ধান্ত নিতে বিলম্ব, ডাক্তারের কাছে নিতে বিলম্ব, ডাক্তারের কাছে চিকিৎসা পেতে বিলম্ব। মারাত্মক অবস্থা বা বিপদ চিহ্নগুলো সম্বন্ধীয় ধারণা না থাকা, কুসংস্কার, সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমান থাকা, আমাদের মানানীদের পশ্চাৎ মনোভাব। ডাক্তারের কাছে নিতে বিলম্ব, যানবাহনের গাড়ির অ্যাম্বুলেন্স, রিক্সা, ভ্যান বা নৌকা ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকা, রোগীদের সাথে খাবার বা রোগীকে নিয়ে যাওয়ার মতো লোক না পাওয়া, ডাক্তারের কাছে চিকিৎসা পেতে বিলম্ব, হাসপাতাল ডাক্তারের নিজের বা সেবাকারীর অনুপস্থিতি, হাসপাতালের সেবাদের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা ওষুধের অভাব, চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাব। পরবর্তী টপিকস, জীবন দক্ষতা কি? এখান থেকে প্রশ্ন হতে পারে জীবন দক্ষতা বলতে কি বোঝো? জীবন দক্ষতা হলো এমন কিছু দক্ষতা পদ্ধতি বা কৌশল যা কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, যেমন সঠিক সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন ঝুঁকি মোকাবেলা করা, এর মধ্য দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা। আমাদের প্রত্যেকের জীবনে HIV সংক্রমণের বিভিন্ন ঝুঁকি রয়েছে। জীবন দক্ষতা শিক্ষার উপাদানগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে মানুষ নানা ধরনের ঝুঁকির পাশাপাশি HIV সংক্রমণ থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারে। জীবন দক্ষতার বৈশিষ্ট্য। 1 নম্বর, এখানে জীবন দক্ষতার 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে অর্জিত গুণ বা সামাজিকীকরণের মধ্য দিয়ে অর্জন শুরু হয়। 2 নম্বর, আত্মসচেতনতা, অভিজ্ঞতা, অনুশীলনের মধ্য দিয়ে জীবন দক্ষতা বাড়তে থাকে। 3 নম্বর, জীবন দক্ষতা স্বচ্ছ পরিবর্তনশীল সময়েও সমাজের পরিবর্তনের সাথে সাথে জীবন দক্ষতার পরিবর্তন ঘটে। 4 নম্বর, স্থান কাল পাত্রভেদে জীবন দক্ষতা ভিন্ন হয়। বার্ধক্য শর্ত ও অভ্যন্তরীণ শর্তের উপর ভিত্তি করেও জীবন দক্ষতার প্রয়োজন হয়। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা 8টি।
জীবন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা, মানসিক পরিপুষ্টতা অর্জন করা, ব্যক্তিগত জ্ঞানাবলীর বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ, সঠিক সামাজিকীকরণ, সামাজিক বিকাশ, মানবিক গুণাবলীর বিকাশ, বুদ্ধিবৃত্তির বিকাশ, প্রশান্তি। নিরাপদ মাতৃত্ব কী? নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য কী? এমন একজন মায়ের জীবনে ও তার পরিবারের জন্য শিশুর জন্ম গ্রহণ যেমন একদিকে আনন্দদায়ক, অন্যদিকে তেমনি একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। ঠিকমতো যত্ন না নিলে কখনো মা কিংবা শিশু অথবা উভয়ই জীবনের সংকট দেখা দিতে পারে। এই সব সংকট থেকে রক্ষা করে একটি সুস্থ সন্তান সহ মাকে সুস্থ রাখার যে পদ্ধতি তাকে নিরাপদ মাতৃত্ব বলা হয়। নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য সমূহ হল গর্ভশেষে একটি সুস্থ সন্তান লাভ করা, মাকে সুস্থ রাখা এবং মাতা ও সন্তানের জীবনের ঝুঁকি কমানো। আমাদের পরবর্তী টপিকস এইডস কি? এইডস হলো একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসটির নাম HIV, যার অর্থ হলো হিউম্যান বা মানুষের, আইতে হচ্ছে ইমিউনোডিফিসিয়েন্সি, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়া, ভিতে ভাইরাস, একটি জীবাণু। এইডস হলো কতগুলো রোগের লক্ষণ সমষ্টি। এতে অ্যাকোয়ার্ড, অর্জিত বা অন্যের কাছ থেকে পাওয়া যায়। আইতে হচ্ছে ইমিউনো, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যাকোয়ার্ড অর্থ অর্জিত, ইমিউনো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমা, ডিতে ডিফিসিয়েন্সি ঘাটতি, অভাব কমে যাওয়া। এসে সিনড্রোম, উপসর্গ লক্ষণসমূহ। এইডস হলো শরীরের এমন একটি অবস্থা যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এরূপ সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে যায়, ফলে নানা ধরনের রোগ শরীরে বাসা বাঁধে ও মরে না। এইডস কীভাবে ছড়ায়? এইডস ছড়ায় মূলত চারভাবে। এইডস কয়ভাবে ছড়ায়? চারভাবে। এখানে সংক্ষিপ্ত ট্রিক্স হলো, এইডস শব্দটি 4টি শব্দ দিয়ে গঠিত। এইটার কারণও 4টি। এইড কতগুলো রোগের লক্ষণের সমষ্টি, এইডসের কারণও 4টি, এইডসের ছড়ানোর পদ্ধতিও 4টি, এইডসের প্রতিষেধকের কারণ হচ্ছে, এইডসের প্রতিষেধক হচ্ছে 4টি। এইভাবে কীভাবে এইডস থেকে মুক্তি পাওয়া যায় সেই উপায়ও হচ্ছে 4টি। আমরা এইডস কীভাবে ছড়ায়? এইডস ছড়ায় মূলত 4ভাবে। নিম্নে 4টি উপায় দেওয়া হলো। অনিরাপদ স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে, অনেক পুরুষ মহিলার সাথে, যৌনকর্মী ও অচেনা স্বল্প চেনা ছেলে মেয়েদের সাথে যৌন মিলনের মাধ্যমে, নেশা করার মাধ্যমে, একজনের সুই অন্যজন ব্যবহার করলে, HIV আক্রান্ত ব্যক্তির রক্ত নেওয়ার মাধ্যমে, HIV আক্রান্ত মায়ের থেকে শিশুর শরীরে। এইডস কীভাবে ছড়ায় না? এইডস আমাদের শরীরে, আমাদের মারাত্মক ধারণা আছে যে এইডস একটি ছোঁয়াচে রোগ। আসলে তা না। এইটি ছড়ায় এইডস আক্রান্ত রোগীর সাথে যৌনমিলন, এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণের মাধ্যমে। যে সকল কারণে এইডস হয় না তা হলো, এইডস রোগীর সেবা করলে, পরিচর্যা করলে, তার সাথে খেলাধুলা বা উঠা বসা করলে, গালে চুমা দিলে, হ্যান্ডশেক করলে, কোলাকুলি করলে এই রোগ ছড়ায় কোনো সম্ভাবনা নেই, বরং এর ফলে রোগীটি মানসিকভাবে ভালো থাকবে। 2 নম্বর হলো, এইডস রোগীর ব্যবহারিক থালা বাসন, বিছানা, বালিশ, গামছা ব্যবহার করলে, এইডস রোগীর ছোঁয়া, চোখের পানি, তারপরে ঘাম গায়ে লাগলে এবং পুকুরে গোসল করলে, এমনকি এক বিছানায় ঘুমাইলেও এইডস হবে না। 3 নম্বর, মশা মাছি বা পোকামাকড়ের সাহায্যে বা থুতু, কফ, কাশির মাধ্যমে এইডস হয় না। কিভাবে এইডস হলে এইডস থেকে মুক্ত থাকা যায়? 1 নম্বর, অ্যাবস্টাইনেন্স, বিয়ের আগে যৌন মিলন ভাব বা বিয়ের পর স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে যৌন মিলন হতে বিরত থাকা। ইনফরমেশন আইতে, অর্থাৎ 4টি শব্দ দিয়ে এইডস থেকে কীভাবে বিরত থাকা যায় এটা দেওয়া হয়েছে। ইনফরমেশন, বই, ম্যাগাজিন, পেপার, পত্রিকা ইত্যাদি, এগুলো থেকে মানুষকে জানানো। ড্রাগ অ্যাডিকশন,
ড্রাগ রেস্ট্রিকশন, ড্রাগ বা নেশাজাতীয় জিনিস ব্যবহার না করা, বন্ধুদের বা নেশা হতে বিরত রাখা, অন্যের ব্যবহার করা, সিরিঞ্জ ব্যবহার না করা। এসে হচ্ছে সেফ প্র্যাকটিস, রক্ত নেওয়ার আগে পরীক্ষা করে নেওয়া, অচেনা কারো রক্ত না দেওয়া, প্রয়োজনে নিজেদের মধ্যে রক্ত দেওয়া বা দেওয়ার ব্যবস্থা করা, যৌন মিলনের সময় প্রয়োজনীয় কন্ডম ব্যবহার করা। যৌন রোগ কাকে বলে, পরবর্তী আমাদের টপিকস। যে সমস্ত রোগ অনিরাপদ যৌন মিলন ও থ্রন্ট স্পর্শের মাধ্যমে ছড়ায় তাকে যৌন রোগ বলে। সিফিলিস, গনেরিয়া, ট্রাইকো মনোসিস, ক্লাইমিয়া, হারপিস, হেপাটাইটিস বি, সি, ডি ইত্যাদি এই রোগগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের দ্বারা সৃষ্টি হয়ে থাকে। জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগগুলি হচ্ছে সিফিলিস, গনেরিয়া, তারপরে সংক্রয়েড, ক্লাইমিয়া ইত্যাদি ভাইরাসজনিত রোগ। সমূহ হচ্ছে এইডস, হার্পিক, হেপাটাইটিস এবং প্যাপিলোয়া। এছাড়া ক্যান্ডিডিস নামের যৌন রোগ ছত্রাক সংক্রমণের দ্বারা হয়ে থাকে। যৌন রোগের লক্ষণসমূহ, এসবের কোনো লক্ষণ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। প্রায় অর্ধেক যৌন রোগের কোনো লক্ষণ থাকে না, কিন্তু পরে মারাত্মক পরিণতি হয় যদি থাকে। তবে সেগুলি হচ্ছে মেয়েদের যৌনবেদে প্রচুর দুর্গন্ধ বা পুজ, তলপেটের দুই দিকে ব্যথা, ঘন ঘন দইয়ের মতো স্রাব যাওয়া, যৌনাঙ্গ এলাকায় যৌনবাতে চুলকানি ও জ্বালাপোড়া হওয়া, ব্যথাহীন ঘা হতে পারে, সবার সময় ব্যথা হতে পারে। ছেলেদের প্রসবের রাস্তা দিয়ে পুঁজ পড়ে, ঘন ঘন প্রসব ও প্রসবের জন্য জ্বালাপোড়া বা ব্যথা হয়, যৌনাঙ্গে ঘা বা ক্ষত হয়, অন্ডকোষ ব্যথা বা ফুলে যায়, কক্সিতে গোটার মতো হতে পারে, যৌন এলাকায় ভীষণ চুলকানি হতে পারে। আশা করি আমরা এই পয়েন্টগুলো পড়েছি এবং নৈবিত্তিকগুলো আমরা পয়েন্ট আউট করেছি, বহু নির্বাচনী অবজেক্টিভসগুলো। তো এই বিষয়টি আমরা যদি বারংবার শ্রবণ করি, ইনশাল্লাহ আমাদের পরীক্ষা ভালো হবে এবং মুখস্থ হবে। তো এতক্ষণ ধৈর্য ধারণ করে পড়াটি পড়ার জন্য আমার সাথে এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।